বাংলাদেশে বর্তমানে যেই সরকার ক্ষমতায় রয়েছে, যেই রাজনৈতিক দল বিএনপি, বিএনপির জন্ম কই থেকে? বিএনপির জন্মদাতা কে? বিএনপির জন্ম কবে হয়েছিল? বিএনপি কি আদৌ গণতান্ত্রিক কোনো রাজনৈতিক সংগঠন? বিএনপির জন্ম কি গণতান্ত্রিক পদ্ধতি অবলম্বন করে হয়েছে? বিএনপি কি গণমানুষের দল? বিএনপি কি জনমানুষের দল? সবগুলার উত্তর একটাই হবে না। বিএনপির জন্ম হয়েছিল ক্যান্টনমেন্টের সেনা ছাউনিতে, যার জন্মদাতা ছিল একজন ফ্যাসিস্ট, বাংলাদেশের ইতিহাসের প্রথম ফ্যাসিস্ট যাকে বলা চলে। একটা সময় তিনি মুক্তিযোদ্ধা ছিলেন, কিন্তু স্বাধীনতা পরবর্তী সময় জাতির পিতাকে হত্যা করার পর তিনি ফ্যাসিজমের নায়ক বনে যান। তার হাত ধরেই বাংলাদেশে মৌলবাদী রাজনীতির উত্থান ঘটে। তার হাত ধরেই বাংলাদেশে স্বাধীনতা বিরোধী চক্র রাজনীতি করার সুযোগ সুবিধা পায়। তার হাত ধরেই যুদ্ধ অপরাধী রাজাকাররা পুনর্বাসিত হয়। তিনি বাংলাদেশের সংবিধানে প্রথম পেরেক ঠুকে দিয়ে যান সেই স্বৈর শাসক জিয়াউর রহমানের যে প্রতিষ্ঠিত সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। এই দলটা কোনোদিনও গণতান্ত্রিক ছিল না। এই দলটা কোনোদিনও বাংলাদেশের মানুষের ভাগ্যের কথা ভাবে নাই। যতবার ক্ষমতায় আসছে ঠিক ততবার লুটপাটের রাজনীতি কায়েম করেছে, ঠিক ততবার বাংলাদেশের মানুষের ভাগ্য নিয়ে খেলাধুলা করেছে, ঠিক ততবার বাংলাদেশকে একটা অন্ধকারের দিকে ধাবিত করেছে। গতকাল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রথম অধিবেশন ছিল। সেই অধিবেশনে বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান অনেকগুলা কথা বলেছেন। তার মধ্যে একটা কথা আমার গায়ে লেগেছে। স্বাধীনতার পর বিএনপি যখন ক্ষমতায় আসছে ততবার তারা মিথ্যাচার করেছে, ততবার তারা ইতিহাস বিকৃতির চেষ্টা করেছে। স্বাধীনতার ঘোষক বানিয়েছে জিয়াকে, যদিও জিয়া স্বাধীনতার ঘোষক না, বঙ্গবন্ধুর পক্ষে স্বাধীনতার ঘোষণাপত্র পাঠ করেছিল, দ্যাটস ইট। কিন্তু বিএনপি ওই বঙ্গবন্ধুর নাম নেওয়া অংশটুকু কেটে দিয়ে শুধুমাত্র স্বাধীনতার ঘোষণাপত্র পাঠ করা অংশটুকু দিয়ে বিশাল একটা নেরেটিভ বাজারে ছেড়ে দিয়েছে। গতকাল আরেকটা নেরেটিভ বিএনপির সেই প্রধানমন্ত্রী ছেড়ে দেওয়ার চেষ্টা করেছে, প্রতিষ্ঠিত করার চেষ্টা করেছে মহান জাতীয় সংসদে দাঁড়িয়ে। ইতিহাস বিকৃতি এবং ইতিহাসের যে একটা নির্মম মিথ্যাচার তিনি গতকাল করেছেন, এটার জবাব দেওয়া উচিত বলে আমি মনে করি। তারেক রহমান বলেছেন, বিগত ১.৫ দশকে যারা নিজেদের এমপি পরিচয় দিতেন তারা কেউ জনগণের ভোটে নির্বাচিত ছিলেন না, কিন্তু আজকের সংসদ জনগণের সরাসরি ভোটে নির্বাচিত প্রতিনিধিদের সংসদ। এটি বাংলাদেশের জনগণের সংসদ। মেনে নিলাম বিগত ১.৫ দশক, ১ দশক সমান ১০ বছর, ১.৫ দশক সমান ১৫ বছর, অর্থাৎ ১৫ বছরে, অর্থাৎ ২০০৮ সালে নির্বাচনের পর থেকে বাংলাদেশ আওয়ামী লীগ যতদিন ক্ষমতায় ছিল এটাকে ১.৫ দশক বলা চলে। ১.৫ দশক সময়কাল। এই সময়কালে যতবার নির্বাচন হয়েছে, যতগুলা সংসদ সদস্য নির্বাচিত হয়েছে, সেটা হোক সরকারি দলের সংসদ সদস্য, হোক বিরোধী দলের সংসদ সদস্য, তারা সবাই বিনা ভোটে নির্বাচিত। তারা জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হয়নি, তারা সম্পূর্ণরূপে অবৈধ। সুতরাং জনাব তারেক রহমানের এই নির্মম মিথ্যাচারের জবাবে ২০০৮ সালের ২৯ ডিসেম্বর জাতীয় সংসদ নির্বাচন হয়। এই নির্বাচনে আওয়ামী লীগ ব্যাপক ভোটে এগিয়ে থেকে সরকার গঠন করে। প্রধান বিরোধী দল হয় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, এবং প্রধান বিরোধী দলীয় নেত্রী হন বেগম জিয়া, জনাব তারেক রহমানের মা। বেগম জিয়া প্রধান বিরোধী দলীয় নেত্রী। তিনি কিন্তু এই নির্বাচনে অংশ নিয়েছিলেন এবং এই নির্বাচনে অংশ নেওয়ার মধ্য দিয়ে বিরোধী দলীয় নেত্রী হয়েছেন এবং তিনি সংসদ সদস্য হয়েছিলেন। তারেক রহমান মনে পড়ে নাকি কথা বলার সময় সবকিছু ভুলে যান? যদিও আপনার কাছ থেকে এটা ভুলে যাওয়া স্বাভাবিক, কারণ আপনি ইন্টারমিডিয়েট পাস, আপনার তো সক্ষমতাটুকু নাই। ২০০৮ সালের নির্বাচনের পর বিএনপি যখন প্রধান বিরোধী দল হয় তখন তারা সম্ভবত ৩০টির মতো আসন পেয়েছিল। এখানে বেগম জিয়াও ছিলেন, এবং বেগম জিয়ার পাশাপাশি তৎকালীন সময়ে সংসদে যারা আরো ছিলেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, এ কে এম আনোয়ার, আব্দুল্লাহ আল নুমান, ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া সহ আরো একাধিক প্রত্যেকটা সংসদ সদস্য এবং বিরোধী দলীয় নেত্রী হিসেবে বেগম জিয়ারা যেই সব সুযোগ সুবিধা সরকার থেকে ভোগ করেছে সেটাও তো তারেক রহমানকে মনে করিয়ে দিতে হয়। সরকারি বাসভবন, বাসা ভাড়া এবং ভাতা, সরকারি গাড়ি এবং ড্রাইভার, নিরাপত্তা পেয়েছেন, পুলিশ প্রোটেকশন পেয়েছেন, অফিস স্টাফ এবং সচিবালয়ে সর্বোচ্চ সহায়তা তারা পেয়েছেন, টেলিফোন, ভ্রমণ এবং চিকিৎসা সেবা পেয়েছেন সরকারিভাবে। পাশাপাশি সংসদে অবাধে অংশগ্রহণ, বক্তব্য দেওয়া, সবকিছুর অধিকার তারা পেয়েছিলেন বলে খালেদা জিয়া লম্বা লম্বা লেকচার সংসদে গিয়ে মারতে পেরেছেন। দীর্ঘ সময় ঢাকার ক্যান্টনমেন্টের ৬ নম্বর রোডের শহীদ মইনুল রোডের যে বাড়ি ব্যবহার তিনি করতেন, যেই বাড়ি পরবর্তীতে ২০১০ সালে তার কাছ থেকে নিয়ে নেওয়া হয়, যেটা সেনাবাহিনী করেছে, সেখানে সেনাবাহিনীর জন্য একটা আবাস স্থল বানিয়েছে আওয়ামী লীগ সরকার। এছাড়াও নবম জাতীয় সংসদ নির্বাচন অর্থাৎ ২০০৮ সালে নির্বাচনের পর বিএনপির অর্থাৎ বিরোধী দল হিসেবে জাতীয় সংসদের হুইপ হিসাবে দায়িত্ব দেওয়া হয়েছিল জয়নুল আবেদিন ফারুক এবং শামসুল ইসলাম ভুইয়া, যারা মন্ত্রী প্রতিমন্ত্রী সমমান যোগ্যতায় সংসদে অবস্থান করতেন। মোট কথা, ২০০৮ সালে বাংলাদেশ আওয়ামী লীগের ভূমিধস বিজয়ের পর বিএনপি প্রধান বিরোধী দল হবার পর রাষ্ট্রীয় সকল ধরনের সুযোগ সুবিধা পেয়েছে ২০১৪ সাল
বিএনপি নির্বাচনে অংশ নিল না, একটা নাটক দেখালো, কিন্তু খুন গুম হত্যা লড়াই সংগ্রাম আন্দোলনের রাজনীতি করে বাংলাদেশে একটা অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করেছিল, কিন্তু আলটিমেটলি নির্বাচন ঠেকাতে পারেনি। এরপর 2018 সালে বিএনপি আবারও নির্বাচনে অংশগ্রহণ করে। সেই নির্বাচনে অংশ নেওয়ার পর তাদের প্রতিনিধি হিসাবে সংসদে ছিল হারুন এবং ব্যারিস্টার রুমিন ফারহানার মতো ব্যক্তিরা। ব্যারিস্টার রুমিন ফারহানা হারুনরা সব ধরনের সরকারি সুযোগ সুবিধা নিয়েছে, সব ধরনের প্রোটোকল পেয়েছে, সব ধরনের। তৎকালীন সময়ে 2018 সালে প্রধান বিরোধী দল ছিল জাতীয় পার্টি, কিন্তু বিএনপির যারা এমপি নির্বাচিত হয়েছিল তারা সব ধরনের সুযোগ সুবিধা নিয়েছে। এখন আমি যদি বলি 2008 সালে বেগম জিয়া প্রধান বিরোধী দলীয় নেত্রী হিসেবে রাষ্ট্রীয় সকল সুযোগ সুবিধা নিয়েছে। ক্যান্টনমেন্টের ভেতরে 6 নম্বর রোডের শহীদ মইনুল হোসেন রোডের বাড়িটা তিনি দীর্ঘদিন ব্যবহার করেছেন, এটাও সরকারি সুযোগ সুবিধা থেকে নেওয়া। এবং রাষ্ট্রের ভাতা, বেতন, চিকিৎসা বিল, এটা এটা ইত্যাদি ইত্যাদি নিয়ে এমন কোনো কিছু বাকি রাখেন নাই যে তিনি নেন নাই। এবং তিনি সংসদে দাঁড়িয়ে প্রচুর সমালোচনা করেছেন না? তাহলে গতকাল তারেক রহমান সংসদে দাঁড়িয়ে যে বক্তব্য দিলেন, গত 1 দশক 1.5 দশকে যারা জাতীয় সংসদের এমপি নির্বাচিত হয়েছিল জনগণের প্রত্যক্ষ ভোটে, তারা সম্পূর্ণরূপে অবৈধ, তারা জনগণের ভোটে নির্বাচিত ছিল না, তাদেরকে বিচারের আওতায় আনতে হবে, তাই তো? যদি গত 1.5 দশকের সকল সংসদ সদস্যকে বিচারের আওতায় আনতে হয়, তবে বেগম জিয়ার মরণোত্তর বিচার প্রার্থনা করছি। বিএনপির এটা করা উচিত। 1.5 দশকের এমপি তো বেগম জিয়াও ছিলেন, বিএনপির আরো যারা বর্তমানে রথী মহারথী আছেন এদের মধ্যে অনেকে ছিলেন। তাহলে যদি আওয়ামী লীগের এমপিদেরকে, জাতীয় পার্টির এমপিদেরকে শোলে চড়ানো হয়, তাদেরকে বিচারের আওতায় আনা হয় অবৈধ নির্বাচনে অংশ নেবার অপরাধে, সেক্ষেত্রে বেগম জিয়া কেন বিচারের বাইরে থাকবেন? 2008 সালের নির্বাচনে তিনি তো বিরোধী দলের নেত্রী ছিলেন, তিনি তো এমপি ছিলেন, তিনি তো সংসদে অবস্থান করেছেন, তিনি তো রাষ্ট্রের টাকায় চলাফেরা করেছেন, তিনি তো রাষ্ট্রের দেওয়া বাড়িতে থেকেছেন। তাহলে খালেদা জিয়াকে কেন মাফ করা হবে? সুতরাং জনাব তারেক রহমান, আপনার কথায় আমি একমত পোষণ করছি। গত 1.5 দশক অর্থাৎ 10-15 বছরে যারা যারা সংসদের এমপি ছিল, যারা যারা রাষ্ট্রীয় সুযোগ সুবিধা নিয়েছে, প্রত্যেকে আপনারা বিচারের আওতায় আনেন। আওয়ামী লীগের যারা এমপি ছিল তাদেরকেও বিচারের আওতায় আনেন। এবং আপনার মা সদ্য যিনি পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গেছেন, তারও মরণোত্তর বিচার আপনাকে করতে হবে। বিচার সবার ক্ষেত্রে সমান। বাংলাদেশ একটা গণতান্ত্রিক রাষ্ট্র, এই রাষ্ট্রে গণতন্ত্রের বাইরে গিয়ে আসলে পরিচালনা করার কোনো সুযোগ নেই। সেই ক্ষেত্রে বেগম জিয়া যেহেতু অন্যায় করেছেন, যেহেতু অপরাধের সাথে সম্পৃক্ত ছিলেন, যেহেতু প্রহসনের নির্বাচনে, যেহেতু অবৈধ নির্বাচনে, যেহেতু ভোটবিহীন নির্বাচনে, যেহেতু প্রতারণার নির্বাচনে তিনিও অংশ নিয়েছিলেন, তিনিও একটা পার্ট ছিলেন, তিনি প্রধান বিরোধী দলীয় নেত্রী ছিলেন, সুতরাং তাকে মরণোত্তর বিচার করতে হবে। জনাব তারেক রহমান, আপনি ইতিহাস সৃষ্টি করেন, আপনি বিচার করেন। আমরাও চাই যারা অন্যায় করেছে, যারা অপরাধের সাথে সম্পৃক্ত, তাদের প্রত্যেকের বিচার হোক এবং এই বিচারে আপনার মায়ের নামটাও সামনের সারিতে চলে আসুক। প্রিয় দর্শক, ভালো থাকবেন, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।